হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমদাদ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 4, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লাইভ সার্ভার ইউজিং সি প্যানেল। অর্থাৎ সি প্যানেল ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে লাইভ সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করতে পারি, আজকে আমরা পার্ট 4 সেই বিষয়টা দেখব। এখন আমাদের লাইভ সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছাড়াও কিভাবে আমরা লোকাল সার্ভারের উপর ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড ইনস্টল করতে পারি সেই বিষয়টা কিন্তু আমার পার্ট 3 তে দেখানো আছে। তাছাড়া কিভাবে আমরা জাম্প সার্ভার ডাউনলোড ইনস্টল করতে পারি সেই বিষয়টা কিন্তু পার্ট 2 তে বলা আছে। এছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো আপনারা পার্ট 1 থেকে জানতে পারেন। বাস এখন তাহলে আজকে আমরা বলছি কি করব, আমরা সি প্যানেল ইউজ করার মাধ্যমে লাইভ সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আর এই কাজটা করার জন্য আমাদের কি করা থাকতে হবে, আমাদের অবশ্যই ডোমেন এবং হোস্টিং পারচেজ করা থাকতে হবে। তো ডোমেন হোস্টিং পারচেজ করা থাকলে তাইলে আমরা লাইভ সার্ভার ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করতে পারবো। তো এখন ধরুন আমি আমার ডোমেন হোস্টিং পারচেজ করা আছে। তো এখন যদি আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পরে ধরুন আমার ডোমেনের নামটা হচ্ছে hbonline.xyz। বাস এটা লেখার পর আমি এখন এন্টার প্রেস করলাম। বাস এখন কিন্তু আমার এখানে কিছুই আসতেছে না, কারণ এই ডোমেনটা আমি নেওয়ার পরে কিন্তু এখানে কোনো কাজ করিনি। তো এখন কিন্তু এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তাহলে আমার আরেকটা ডোমেন হোস্টিং পারচেজ করা আছে। তো আরেকটা সাইট হচ্ছে এখানে josimonline.com। বাস এটাও কিন্তু আমার আরেকটা ডোমেন। তো এখানে এই যে ডোমেন, এটার মধ্যে কোনো কাজ করে না, এটাও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এখন এই যে .com, তারপর এটা আসলে xyz, এগুলো কি বলো, এগুলো বলো আপনার এক্সটেনশন। তো এই যে .xyz.com ছাড়াও কিন্তু .net, .info, .org, .gov, .edu, তো এই ধরনের কিন্তু আর অনেক ধরনের কি আছে আপনি এক্সটেনশন দিয়ে আপনার কি আছে ডোমেন আছে। তো এখন ধরেন যে কি আপনার ওয়েবসাইটটা কোন ধরনের, আপনার ওয়েবসাইটটা যেই ধরনের আপনি ওই ধরনের ডোমেন নেবেন। যেমন আপনার ওয়েবসাইটটা তৈরি করেন আপনি কি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, তাহলে আপনি অবশ্যই .edu দিয়ে ডোমেন নেবেন। আর আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানের জন্য হলে আপনি .gov নিতে পারেন। তারপরে কোনো আপনার যদি কোনো কোম্পানির জন্য হলে আপনি .org দিয়ে নিতে পারেন। তো এটা আপনার ওয়েবসাইটের ধরন বুঝে নেবেন। তো এখন নর্মালি কিন্তু আমরা প্রফেশনাল মানের বা বিজনেস পারপাস কোনো আমরা যদি ওয়েবসাইট তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা .com ব্যবহার করি, কারণ এটা দিয়ে ওয়ার্ল্ডে মানুষের সবচেয়ে বেশি পরিচিত। তো এটা দিয়ে নেওয়াটাই বেটার যদি আপনি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে। বাস আমি এইটাই সাপোর্ট করবো, বাস এটা সবাই নেয়। কিন্তু আপনি যদি প্র্যাকটিসের জন্য নেন, যে আপনি ওয়ার্ডপ্রেস আপনার প্র্যাকটিস করবেন, শিখবেন, সেই ক্ষেত্রে আপনি এই যে নর্মাল যে এক্সটেনশনটা আছে .xyz, এটা দিয়ে কিন্তু নিয়ে আপনি কম চিপ রেটে নিয়ে মানে অল্প টাকা নিয়ে আপনি এই ডোমেনটা নিয়ে আপনি যেগুলো কি করতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তো আজকে যেহেতু আপনার টিউটোরিয়াল পারপাস আমি এই কাজটা দেখাবো, তাহলে আমি .xyz এইটা দিয়ে আপনাদের কাজটা দেখাবো, এই ডোমেনটা দিয়ে। তো এখানে কিন্তু এই যে আমি যে ডোমেন নিয়েছি, এর সাথে কিন্তু আমি হোস্টিংও পারচেজ করছি। তো ডোমেন হোস্টিং একসাথে কিন্তু আপনি যেগুলো পারচেজ করতে পারেন। তো এই ডোমেন হোস্টিং পারচেজ করার জন্য যে সাইটগুলো আছে, যেমন এখানে আমি কিছু ওয়েবসাইট এখানে রাখছি। যেমন আমি এখানে আসলে এটা কি প্ল্যান হোস্ট, তো তারপর আছে এটা আসলে এখানে রেন্ট সি প্যানেল, তারপর এখানে কি ডায়না হোস্ট, এটা হচ্ছে পুতুল হোস্ট। তো এই যে এই সাইট চারটা আছে, এগুলো থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে ইজিলি ভাবে মানে একটু চিপ রেটে আপনি কি করতে পারেন, যে আপনি এই ডোমেন হোস্টিং একসাথে পারচেজ করতে পারেন। আর এখানে পেমেন্ট সিস্টেমটা ধরুন আপনি ব্যাংকে মোবাইল ব্যাংকিং, যেমন আপনার সেটা হতে পারে রকেটের মাধ্যমে নিতে পারেন, তারপরে বিকাশ, নগদ, এই সপ্তাহের মাধ্যমে কিন্তু আপনি ইচ্ছা করলে এই সাইটগুলো থেকে আপনি ডোমেন পারচেজ করতে পারেন। তাছাড়া এখানে এই সাইটগুলোতে বিভিন্ন ধরনের আবার স্পেশাল অফারও থাকে, আপনি অফার দেখেও ডোমেন একসাথে আপনি কম রেটে আপনি এখান থেকে ডোমেন নিতে পারেন একসাথে। তো এখন যদি ধরেন আপনি একসাথে নেন, তাহলে কি হবে, আপনি ধরেন যে এখানে ডোমেনের নামটা একসাথে হতে কিন্তু অটোমেটিক্যালি আপনার চলে আসবে। কারণ আপনি যদি এক কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পারচেজ করেন, তাহলে কি করা থাকে, এখানে আপনার ডোমেনের সাথে হোস্টিংটা আপনার কানেক্ট করা থাকে। তো কানেক্ট করা থাকলে কিন্তু আপনার এখানে লেখার সাথে চলে আসবে। কিন্তু যদি এমন হয় আপনি এখানে এক কোম্পানি থেকে নিছেন, যে আপনি এখান থেকে নিছেন ডোমেন, আবার ধরেন এখান থেকে এসেছেন হোস্টিং, তাহলে আপনি দুই জায়গা থেকে যদি মানে দুই জায়গা থেকে এক জায়গা থেকে হোস্টিং, এক জায়গা থেকে ডোমেন, এবার আলাদা নিলে কি করতে হবে, তা সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার সাথে একটা কানেক্ট করে দিতে হবে। তো কানেক্ট করাবেন কিভাবে, যে আপনি যেখান থেকে হোস্টিংটা আপনি পারচেজ করছেন, সেখানে হোস্টিং কোম্পানি কি করে আপনাকে, যে তারা নেম সার্ভার প্রোভাইড করে। তো আপনি কি করবে, আপনাকে মেইলের মধ্যে যে আপনার সি প্যানেলের নামে একটা আপনাকে মেইল পাঠাবে। তো তার ভিতরে আপনার কিন্তু এই নেম সার্ভার বিষয়গুলো থাকে, পাশাপাশি সি প্যানেলে কেউ ঢুকতে হবে, যে এখানে আপনার ওই ইউজার নেম, পাসওয়ার্ড, এই বিষয়গুলো সব বিষয়গুলো দেওয়া থাকে, আমি দেখাচ্ছি একটু পরে। কিন্তু সেখান থেকে নেম সার্ভার যে বিষয় থাকে, ওই নেম সার্ভার 2টা বা 3টা 4টা এরকম থাকে। ওই নেম সার্ভার গুলো কি করতে হবে, আপনি যেখান থেকে ডোমেন পারচেজ করছেন সেখানে যে লগ ইন করে আপনার অ্যাকাউন্টে, সেখানে গিয়ে দেখবেন ডোমেন ম্যানেজ করার অপশন আছে। তারপরে ডোমেন ম্যানেজারে আপনার সেখান থেকে কাস্টম ডিএনএস এ আপনি নেম সার্ভার গুলো বসাইতে হবে। বসানোর পরে তখন আপনার কি হবে, আপনার এই ডোমেনের সাথে আপনার হোস্টিং এর একটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে তখনই আপনি এখান থেকে আপনার ডোমেনের নাম লেখা আপনি ইজিলি আপনার সাইডে আসতে পারবেন। আদারওয়াইজ কানেক্ট করে না তাহলে কিন্তু আপনার এখানে আসবে না। দেখবেন এখান থেকে আপনার যে দ্য ওয়েবসাইট রিচ নট রিচ, মানে আসে এখান থেকে রিচ করতে পারতেছেন আপনার ওয়েবসাইটটা যদি কানেক্ট করা না থাকে। যেহেতু কানেক্ট করা আছে আমার এখানে কিন্তু এখানে চলে আসছে।
আর আমার এখানে এরকম দেখাচ্ছে কেন, যেহেতু আমি কোনো কাজ করি না, এই কারণে আমার এখানে এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বাস এখন ধরেন যে এটা আমরা ডোমেন হোস্টিং বিষয়টা জানলাম। বাস এখন ধরেন যে এই যে এখান থেকে এই সাইটগুলো থেকে বলছে আপনি কি করতে পারেন, আপনি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে আপনি ডোমেন হোস্টিং পারচেজ করতে পারেন এই সাইটগুলো থেকে। কিন্তু এছাড়াও আমি এখানে আসি, এখানে ধরেন যে কিন্তু আরো 3টা সাইট আছে, কি নেমচিপ, গোডাইডি, তারপরে ব্লুহোস্ট। তো এই যে এই সাইটগুলো আছে, এই সাইটগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানের খুব ভালো ওয়েবসাইট। তো এগুলো থেকে কিন্তু আপনি ইচ্ছা করলো যে মোবাইল ব্যাংকিং যেমন রকেট, বিকার বা নগদের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন না। তো এই সাইটগুলো থেকে আপনি ডোমেন হোস্টিং পারচেজ করতে গেলে অবশ্যই আপনার কি থাকতে হবে, আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সির কোনো কার্ড থাকতে হবে, তাইলে আপনি এখান থেকে নিতে পারবেন, পারচেজ করতে পারবেন। তো এখান থেকে আপনি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে গেলে আমি সাজেস্ট করবো যে আপনার এই সাইটগুলো থেকে আপনি ডোমেন হোস্টিং পারচেজ করার জন্য, কারণ এখান থেকে ওদের সার্ভিসটা এদের চাইতে অনেক বেটার। এদের সার্ভিস যে খারাপ তা না, কিন্তু এদের চাইতে এদের সার্ভিসটা আপনার হোস্টিং এর বিষয়গুলো একটু মানে আউটপুটটা ভালো থাকে। তো এখান থেকে নেওয়ার আমি সাজেস্ট করবো যে প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। বাস এখন ধরেন যে এই এখান থেকে এই 3টার মধ্যে নেমচিপটা ধরেন যে ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে, আপনি নেমচিপ থেকে নেওয়াটা আমি সাজেস্ট করবো, তারপরে এখান থেকে নিতে পারেন। বাস এটা আপনার ইচ্ছা আর কি। বাস এখন তাহলে ধরুন আমরা এখান থেকে এই ডোমেন হোস্টিং এর বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। তাহলে এখন আমি এগুলো একটু ক্লোজ করে দিচ্ছি। তো এগুলো আমি একটু ক্লোজ করে দেই। বাস ক্লোজ করার পরে এখন এখানে তো আমার ধরুন যে 2টা ডোমেন, আমি ধরুন এখান থেকে আপনাদের কাজটা দেখাবো এটার মধ্যে, তাহলে ধরুন এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন এখান থেকে যে আমি কি করবো, ওয়ার্ডপ্রেসটা বসে ইনস্টল করব। তো সেই ক্ষেত্রে এখানে ধরেন যে কি আমার এখন কি লিখতে হবে, আমাকে এই যে এই পাশে আমি আসার পরে এখানে আমি এই যে এইভাবে একটা অবলিক দেওয়ার পর আমি কি লিখবো, সি প্যানেল। তো সি প্যানেল লিখলাম, লেখার পর এন্টার প্রেস করি। বাস এখন কিন্তু এখানে যে সি প্যানেল এটা চলে আসছে। তো এই যে সি প্যানেল এখানে চলে আসলো, এই সি প্যানেল মানে কি, কন্ট্রোল প্যানেল। তো এখানে কি আমি যেখান থেকে এই যে ডোমেন হোস্টিং পারচেজ করলাম, যেখান থেকে যে কোম্পানি থেকে, দেখুন তারা কি করছে, আমাকে সি প্যানেলটা প্রোভাইড করছে। তো এই সি প্যানেল যে আপনাকে প্রোভাইড করে, এটা কিন্তু আপনার যে বেশিরভাগ কোম্পানি সি প্যানেল দেওয়া থাকে। আবার কিছু কিছু কোম্পানি আপনাকে যদি মনে করেন সি প্যানেল নাও দিতে পারে। যদি আপনার সি প্যানেল না দেয়, তাহলে আপনি কি করবেন, যে আপনার যেখান থেকে আপনি এই ই করছেন, ডোমেন হোস্টিং পারচেজ করছেন, আপনি সেখানে যাবেন। যাওয়ার পর এখন তাদের ওয়েবসাইট থেকে আপনি যা কি করবেন, যে আপনার আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টে যে সেখান থেকে আপনি এই সি প্যানেলের বিষয়গুলো আপনি করতে পারবেন, মেনটেন করতে পারবেন। বাস করলে তখন সেই ক্ষেত্রে আপনার কাজটা করবে। এটা হচ্ছে আপনার এই বিষয়গুলো। বাস এখন এখান থেকে যে এই সি প্যানেলের বিষয়, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এই বিষয়গুলো আমি এখানে কিভাবে বসাবো, তো এগুলো তো আমি ইউজার নেম, পাসওয়ার্ড জানি না। তো এগুলো আপনি কিভাবে জানবেন, যে আপনি যেখান থেকে কি করবেন, কোম্পানি থেকে আপনি এই ডোমেন হোস্টিং পারচেজ করবেন, সেই কোম্পানি আপনি কি করবে, যে আপনাকে এই ইটা পাঠাবে, আপনাকে মেল পাঠাবে আপনার ইমেলে, যেই মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন, সেই মেলের ভিতরে গিয়ে দেখবেন আপনার কি সি প্যানেলের বিষয়গুলো চলে আসছে। সেখান থেকে কোন কোন বিষয়গুলো থাকে আমি একটু দেখাচ্ছি। যেমন আমি আমার এখানে চলে আসি, আসার পর আমি আমার জিমেলে যাচ্ছি। যার পর এই ইনবক্সের মধ্যে এখানে আমার একটা মেল আসছে, এটা আমি এখানে ধরেন যে কি এটা ওপেন করি, ক্লিক করে। বাস করার পরে এখন যে মেলটা আছে এটা আমার কিসে, এটা হচ্ছে আমার এখানে ধরেন ডায়ানা হোস্ট, আমার এই কোম্পানি থেকে আমি কি করছিলাম, এখানে ডোমেন হোস্টিং পারচেজ করছিলাম। তো তার ভিতর থেকে আমার সি প্যানেলের জন্য এখানে ধরেন যে সি প্যানেল নিউ হোস্টিং অ্যাকাউন্ট। তো এখান থেকে ধরো সমস্ত ডিটেলস বিষয়গুলো বলা আছে, এখান থেকে আপনার পড়লে বুঝতে পারবেন। তো এবার এখানে আসলে আমার এখানে যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, তাহলে এখানে হোস্টিং প্যাকেজ, এই যে ডোমেনের নাম কি, আমার প্রথম পেমেন্ট কত করা আছে, তারপরে কোনো ডিউটি আছে কিনা, কোন ডেটে, এই বিষয়গুলো। তারপরে লগ ইন ডিটেলস এর মধ্যে আমার ইউজার নেম, এই দেন পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা কোনটা, এই যে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার এখানে এই যে সি প্যানেলের, এই সি প্যানেলের ইউজার নেম, এই পাসওয়ার্ড। তো এই সি প্যানেলের ইউজার নেম, পাসওয়ার্ডটা কিন্তু আমি এই যে ইউজার নেম, পাসওয়ার্ড এটা দেখে এখানে দিব। তারপরে এই যে আমি কন্ট্রোল প্যানেলে কিন্তু ইচ্ছা করলে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমি কিন্তু এখানে সেম জায়গায় আসতে পারবো কন্ট্রোল প্যানেলে। তো এখানে এই যে কন্ট্রোল প্যানেল ইউআরএল দেওয়া আছে, এখান থেকে ঢুকতে পারবো। তারপরে এখান থেকে আমার নিচ দিকে আসলে সার্ভার ইনফরমেশন, যেমন সার্ভারের নেম কি, সার্ভার আইপি কি। তারপর আমি এই যে যেগুলো বললাম যে আপনার কি নেম সার্ভার, যেমন এই যে নেম সার্ভার গুলো আপনি যদি এখান থেকে এক কোম্পানি থেকে আপনি হোস্টিং নিয়ে থাকেন, আর কোম্পানি থেকে ডোমেন নিলে আপনি ওই যে ডোমেনে যেটা বললাম যে আপনি কি করবেন, যে ডোমেন ম্যানেজারে আপনি যে কাস্টম ডিএনএস বসাবেন, সেগুলো কোনগুলো বসাবেন, এই যে নেম সার্ভারের নেম সার্ভার 1, এই যে আপনি নেম সার্ভার এই বিষয়গুলো বসাবেন। এইগুলা নেম সার্ভার গুলা আপনার যেখান থেকে যে কোম্পানি থেকে আপনি হোস্টিং পারচেজ করছেন তারা কিন্তু এগুলো প্রোভাইড করে। বাস এখন এগুলো বসাই দেবেন নেম সার্ভার। তারপরে যে আরো বিষয় আছে দেখেন, অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন, একটু পড়বেন। বাস এইটা হচ্ছে আপনার সি প্যানেল টোটাল বিষয়টা এখান থেকে। তো আপনাকে কি করবো, সেই কোম্পানি মেল পাঠাবো, হোস্টিং কোম্পানি পাঠালে আপনি এখান থেকে সি প্যানেলের টোটাল বিষয়গুলো দেখতে পারবেন। বাস এখন তাহলে ধরেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। বাস এখন আমি এটা থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমি আমার এখানে ইউজার নেম, পাসওয়ার্ডটা দিচ্ছি। তাহলে আমার ইউজার নেমটা হচ্ছে এখানে এইচবি অনলাইন, এই যেটা চলে আসছে এইচবি অনলাইন, আর পাসওয়ার্ডটা আমি এখানে কপি করে আছে পেস্ট করে দিলাম।
এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখন লগ ইনে ক্লিক করব। বাস আমার কিন্তু এখানে cPanel আমরা লগ ইন করে চলে আসলাম। বাস আসার পরে এখন তো আমি এখানে চলে আসলাম। আসার পরে কিন্তু আমরা কি করি, আমরা ধরেন যে এখন ওই যখন লোকাল সার্ভারের মধ্যে আমরা কি করছিলাম যে আমরা ডাটাবেস তৈরি করার ক্ষেত্রে আমরা কি যে আমরা করছিলাম কি পিএসপি, আমরা পিএসপি যে আমরা লোকাল হোস্ট লিখে পিএসপি মাই অ্যাডমিন লিখে কিন্তু আমরা সেখানে ঢুকছিলাম, ঢোকার পর সেখান থেকে ডাটাবেস তৈরি করছি। কিন্তু আমরা কিন্তু এখান থেকে যে cPanel ঢুকে আমরা এখান থেকে কিন্তু সেই ডাটাবেসের বিষয়গুলো আমাদের এখান থেকে যে করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি টোটাল বিষয়গুলো। বাস এখন এখানে cPanel আসার পরে আমরা ধরেন এখন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা একটা নিচ দিকে আসবো। আসার পর আরো নিচ দিকে আসি, তারপর এই যে ফাইলস অপশন থেকে এখন আমরা কোথায় ঢুকবো, এই ফাইল ম্যানেজারে। তাহলে এখন আমরা এই ফাইল ম্যানেজারে ক্লিক করি। বাস ফাইল ম্যানেজার আসার পরে এখান থেকে আমরা এই যে পাবলিক এইচটিএমএল, আমরা এই পাবলিক এইচটিএমএল এখানে ক্লিক করব। বাস এখন কিন্তু আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কোনো কিছু নাই, কোনো কিছু নাই এখানে। বাস এখন কিন্তু আমার ধরেন যে কি অলরেডি আমি কি করছিলাম, এই ডোমেনটা আমি একবার কাজ করছিলাম, এই কারণে কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। কিন্তু আপনার কিন্তু এরকম একটা ফাইল আসতে পারে যে আপনার সিজি বিন এরকম নামে কোনোটা আপনার ফাইল বা ফোল্ডার আসতে পারে। যদি আসে সেটা আপনাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিবেন যদি কোনো ফাইলটা থাকে এখানে, আর না থাকলে তো এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। বাস এখন ধর এরকম দেখানোর পরে এখন আমার এখান থেকে এই ডোমেনের সাথে হোস্টিংটা আমার ঠিকমতো কানেক্ট করা আছে কিনা সেটা আমি টেস্ট করার জন্য কি করতে পারি, আমি সেটা টেস্ট করার জন্য ফাইলে যাই আমি এখানে ধরুন কি লিখলাম index.html, এটা আমি লিখলাম। লেখার পরে এখন আমি ক্রিয়েট, বাস এখান থেকে একটা HTML ফাইল আমি ক্রিয়েট করলাম। করার পরে সিলেক্ট করে আমি এডিটে যাব, আবার এডিটে ক্লিক। এখন ধরুন আমি এখানে কি লিখলাম ওয়েলকাম, বাস আমি ধরুন এটুকু লিখলাম। লেখার পরে এখন আমি সেভ চেঞ্জে ক্লিক করব, সেভ হয়ে গেল। তারপরে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমার যে আমি এই যে এইটা আমার কাজ করে কিনা, মানে আমার ডোমেন হোস্টিং কানেক্ট করা আছে কিনা ঠিক মতো সেটা দেখার জন্য আমি নতুন ট্যাব খুলে আমি আমার এখানে ডোমেনটা আবার লিখছি, লেখার পর এন্টার প্রেস করি। এই দেখেন ওয়েলকাম টু মাই সাইট, তার মানে আমার এটা ডোমেন হোস্টিং মতো কানেক্ট করা আছে। এখন কিন্তু আমি এখান থেকে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখতে পারলাম। বাস এখন আবার আমরা এখানে চলে আসি। আসার পরে এখন আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি ধরনের কি করবো, ডিলিট করে দেবো। ডিলিটে ক্লিক করে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করবো, তাহলে এটা আমি সিলেক্ট করে কনফার্ম করে দিলাম, বাস পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন এখানে আমাদের মেন কাজটা কি, আমরা পাবলিক এইচটিএমএল এই ফোল্ডারের মধ্যে আমরা এখন ওয়ার্ডপ্রেসটা এখানে কি করবো, আপলোডিং করবো। ওয়ার্ডপ্রেসটা আমি আপলোডিং করবো, তাহলে করার জন্য আমাকে আপলোডে যেতে হবে। বাস এখানে আপলোড করার আগে আপনার কি করা থাকতে হবে, আপনার যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করা থাকতে হবে। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমরা কি ধরুন এই যে এখান থেকে wordpress.org আমরা ওয়ার্ডপ্রেসের এখানে এই সাইডে চলে আসবো। আসার পরে যে গেট ওয়ার্ডপ্রেস আপনারা এখানে ক্লিক করবেন। বাস করার পরে এই যে এখানে দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.6.1 এই যে এখানে এই ডাউনলোড এই লিংক এখানে আপনি ক্লিক করলে বাস আপনার ওয়ার্ডপ্রেস ডাউনলোড হওয়া শুরু করবে। বাস কয়েক মিনিট লাগবে বা ডাউনলোড হয়ে যাবে। বাস আমার যত ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করবো না। তো ডাউনলোড করার পরে আপনার কোথায় এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসটা যেভাবে চলে আসবে, এই যে আমার চলে আসছে এখানে, আমি আগে ডাউনলোড করে রাখছি, চলে আসছে। আসার পরে এই যে এখানে যে জিপ করা যে ফাইলটা আছে, এই জিপ করা ফাইলটা কিন্তু আপনার কি করতে হবে, আপনার এখানে যে আপলোডিং করতে হবে। তো জিপ ছাড়া ফাইল কিন্তু আপলোডিং করা যাবে না, এই জিপ করা ফাইলই করতে হবে। তো এই জিটের ভিতরে সবগুলা ওয়ার্ডপ্রেসের ফাইল আছে। তো এখন এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, যেখানে আমরা যেটা জিপ করা আছে এটা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে প্রপার্টিতে যাই, এটা কিন্তু এই ধরনের এক্সটেনশন কি আছে, ডট জিপ এক্সটেনশন। কিন্তু আপনার এক্সটেনশন যদি জিপ না থাকে, যদি আপনার রার থাকে, অনেক সময় কিন্তু আপনার ডট রার আসে। তো ডট রার থাকলে কিন্তু আপনি যদি সেইটা এখানে আপনি আপলোডিং করেন, তাহলে কিন্তু আপনার সেই যে আপনার ওই রার ফাইলটা যে ওয়ার্ডপ্রেসে থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবেন। এক্সট্রাক্ট করতে গেলে সে বলবো যে ফাইল ম্যানেজার কি সাপোর্ট করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনি এখান থেকে অবশ্যই আপনার যদি এটা রার থাকে তাহলে আপনি এখান থেকে এটা কি করবেন, আপনি জিপ করে দেবেন। তো এটা কিভাবে করতে আমি দেখাচ্ছি। যেমন আমি এই ফোল্ডারটি ধরেন, এই ফোল্ডারটা আমি এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে এখানে অ্যাড টু আর্কাইভ যাবো। বা যাওয়ার পরে এখন কিন্তু নর্মালি দেখেন রার এটা দেওয়া আছে, এই যে রার দেওয়া আছে। এখন কিন্তু আমি যে ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু এক্সটেনশন কি চলে আসবে, রার চলে আসবে। রার চলে আসলে বলছি যদি রার এক্সটেনশন দিয়ে আপনার এটা থাকে ওয়ার্ডপ্রেসটা, তাহলে বলছি এখানে আপনি যখন এটা আপলোডিং করবেন, আপলোডিং করার পরে আপনি যখন এক্সট্রাক্ট করতে যাবেন এই রার ফাইলটাকে এক্সট্রাক্ট করতে গেলে বলবো যে ফাইল ম্যানেজার কি সাপোর্ট করতে পারতেছে না। এই সমস্যাটা কিন্তু আপনাদের দিবে। এই কারণে বিষয়টা আগে বলে দিলাম। আপনারা কি করবেন, এখান থেকে যে এটা আপনারা যদি রার করা থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যাড টু আর্কাইভে যায় আপনারা এই যে এখান থেকে জিপ করে দেবেন, জিপে ক্লিক করে ওকে দেবেন। তাহলে আপনার এটা কি হয়ে যাবে, এইরকম জিপ ফাইল হয়ে যাবে। জিপ ফাইল হয়ে গেলে কিন্তু আপনি আপলোডিং করলে এক্সট্রাক্ট করলে কিন্তু সমস্যা দিবে না। বাস এই বিষয়টা আপনাদের আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম।
বাস এখন ধরেন আমরা এখান থেকে তাহলে যেহেতু আমার জিপ করা আছে তাহলে আমি আপলোড করার জন্য এই যে এখান থেকে কি করবো আপলোড, আমি আপলোডে ক্লিক করি। বাস আপলোডে ক্লিক করার পরে এই অপশনগুলো এখানে কি আসছে, ম্যাক্সিমাম ফাইল সাইজ অ্যালাউড ফর আপলোডের জন্য 4.9 GB ম্যাক্সিমাম, এতটুকু কিন্তু সে অ্যালাউ করবে, এর বেশি করবে না। বাস তারপরে আপনার ড্রপ ফাইল আপনি ইচ্ছা করলে এখান থেকে ফাইলটা আপনি এখান থেকে মানে ড্রাগ করে মানে এখান থেকে টানটা ধরে নিয়ে এসে আপনি এখানে ছেড়ে দিলে হবে, অথবা আপনি ফাইল সিলেক্টও করতে পারেন। তো আমি সিলেক্ট করবো, সিলেক্ট ফাইলে গেলাম, যাওয়ার পরে আমি এখানে আমার জিপ ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক। বাস এখন আমার এখান থেকে একটু সময় নিয়ে ওয়েট করতে হবে। আমার 50% উপরে হয়ে গেল। আচ্ছা, আপনি যদি মনে করেন নেটের স্পিডটা ভালো থাকে, পাশাপাশি আপনার পিসির কনফিগারেশন ভালো থাকলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। বাস এই দেখেন আমার এখানে কুইকলি হয়ে গেল। বাস হয়ে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে ধরুন কি করবো, এই যে গো ব্যাক, আমরা এখানে গো ব্যাকে ক্লিক করবো। ক্লিক করে কিন্তু আমরা এখানে চলে আসলাম। বা চলে আসার পরে এখন এই জিপ ফাইলটা আমরা কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। তাহলে করার জন্য এটা আমরা এখান থেকে সিলেক্ট করব, করার পর আমরা এই যে এখানে এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট আমরা এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব, করার পর এক্সট্রাক্ট ফাইল। বাস আমাদের ওয়ার্ডপ্রেসের এই জিপ ফাইলটা কি হলো, আমাদের এখান থেকে এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পর এই যে এক্সট্রাক্টিং রেজাল্ট এখানে দেখাচ্ছে। বাস এই অবস্থায় আসলে আমরা এখানে এটা ক্লোজ করে দিব। বাস ক্লোজ করার পর এই যে ফোল্ডারটা আসছে, এই ফোল্ডারটার মধ্যে আমরা এখানে ডাবল ক্লিক করব। বাস করার পর এই ফাইলগুলো কিন্তু এখানে আসছে। বাস আসার পরে এখন এই ফাইলগুলোকে এখান থেকে আমরা কি করব, এটা আমরা সিলেক্ট করব। করার জন্য আমরা এই যে এখান থেকে সিলেক্ট অল আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল। বাস সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমরা কি যে আমরা এটা মুভ করব। মুভ করব আমরা কোথায় নিয়ে আসবো, পাবলিক এইচটিএমএল এ। তো মুভ করার জন্য আমরা এই যে মুভ, আমরা মুভ এখানে ক্লিক করি। বাস করার পরে আমাদের এই যে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ফোল্ডার এখানে আছে, তাহলে আমরা সরাসরি পাবলিক এইচটিএমএল এ নিয়ে আসবো। তাহলে এখান থেকে এই ওয়ার্ডপ্রেস এই লেখাটুকু আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা মুভ ফাইলে ক্লিক করব। বাস আমাদের কিন্তু মুভ হয়ে গেল। আমরা যদি আপ ওয়ান লেভেলে চলে আসি, বাস এখন কিন্তু দেখুন যে এখানে চলে আসছে। বাস এখন সরাসরি পাবলিক এইচটিএমএল এ আমাদের এই ফাইলগুলো থাকবে। তাহলে এখন আমাদের এখান থেকে এই যে জিপ যে ফাইলটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল হিসাবে ধরে রেখে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। করার পরে এই দুইটা আমরা ডিলিট প্রেস করে আমরা এখান থেকে এই যে পার্মানেন্টে ডিলিট করে দেব। কনফার্ম করে ডিলিট করে দিলাম। বাস এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে আছে। বাস এখন এখান থেকে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমাদের কাজ করে কিনা ঠিকমতো সেটা দেখার জন্য আমরা আমাদের এই যে এখানে চলে আসবো। আসার পরে আমরা ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে একটু রিলোড দিব, রিলোড দিচ্ছি। বাস রিলোড দেওয়ার সাথে সাথে ধরুন আমার এখানে যে সেটআপ কনফিগ, আমার এখান থেকে ওয়ার্ডপ্রেস সেটআপ করার অপশন চলে আসছে। বাস এখন করার জন্য এখান থেকে কি আমাদের এই যে দেওয়া আছে এটা ল্যাঙ্গুয়েজের বিষয়। তো এখান থেকে তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখবো। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে চেঞ্জ করে দেখাতে পারেন যে আপনার, অথবা আপনি চাইলে পরেও কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। বাস আমি এখন এইটাই রাখবো ইংলিশ, রাখার পর আমি কন্টিনিউতে ক্লিক করি। বাস কন্টিনিউতে ক্লিক করার পরেও কিন্তু আমার এখানে এই অপশনগুলো চলে আসছে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স, এই অপশনগুলো যেগুলো কিন্তু আমরা লোকাল হোস্টের যখন ভিডিও করছিলাম যে লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আসছিল। কিন্তু এখন এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিভাবে কাজ করতে হবে সেগুলো কিন্তু অলরেডি আমার আগের ভিডিওতে আমি বিষয়গুলো দেখাইছিলাম। তারপরে এখন এই যে এখান থেকে যেহেতু আমরা লাইভ সার্ভারে কাজ করতেছি, তাহলে এখন থেকে সেম বিষয়গুলো আমাদের এখান থেকে করতে হবে। তাহলে এখন ধরুন এই যে এখানে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, এই বিষয়গুলো করার জন্য আমরা কি করছিলাম যে যে আমরা লোকাল হোস্ট লেখা পিএসপি মাই অ্যাডমিন লেখা কিন্তু আমরা এই অপশনগুলো কাজ করছিলাম। কিন্তু এখন আমাদের কোথায় ঢুকতে হবে, এখন আমাদের সি প্যানেল থেকে যে আমাদের কাজগুলো করতে হবে। তাহলে এখন আমরা সি প্যানেলে আসি, ধরুন আমি এখানে আসলাম বা এই যে এখানে আসি। আসার পর এখান থেকে আমার কোথায় আসতে হবে, আমাকে একটু নিচ দিকে আসতে হবে। সি প্যানেলের নিচ দিকে এসে আমার এই যে ডাটাবেস অপশন আসতে হবে, ডাটাবেস। তো ডাটাবেসের মধ্যে এখান থেকে এই যে পিএসসি মাই অ্যাডমিন আমরা এখানে যাব না, যেহেতু আমরা লাইভ সার্ভারে কাজ করবো। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই যে এখান থেকে ডাটাবেস উইজার্ড আমরা এখান থেকে করবো। তো ডাটাবেস উইজার্ড আমরা এখানে ক্লিক করি। বাস করার পরে কি ডাটাবেস, আমাদের ডাটাবেসের নামটা দিতে হবে। তাহলে এখন ধরেন আমি ডাটাবেসের নাম দেওয়ার আগে এখানে আমি আমার এই যে নোটপ্যাডে চলে আসি। তাহলে এই যে লোকাল সার্ভারের এই বিষয়গুলো ছিল, এখান থেকে ধরেন আমি যেহেতু লাইভ সার্ভারে করবো তাহলে আমি কি লিখলাম, লাইভ সার্ভার। এখানে আমাদের কোন বিষয়গুলো থাকবে, প্রথমে ডাটাবেস ইনফো, ডাটাবেস নেম, তারপরে ডাটাবেস ইউজার নেম, তারপরে সে কি, তারপর সে ডাটাবেস ইউজার নেমের পরে আপনার ডাটাবেসের পাসওয়ার্ড।
এই বিষয়গুলো থাকবে। তাহলে এখন ধরুন এখান থেকে আমার ডাটাবেস নেমটা আমি দিচ্ছি, দিয়ে আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিব। তাহলে আমি আমার ব্রাউজারে চলে আসলাম, আসার পরে নিউ ডাটাবেস, তো ডাটাবেসের নামটা আমি দিলাম এখান থেকে ধরেন আমি নাম দিলাম কি এখানে আমার নামে দিলাম ধরেন জসিম, জসিম নামে রাখলাম। রাখার পর আমি এখানে কি করব, নেক্সট স্টেপ এখানে ক্লিক করব। তো আমি নেক্সট স্টেপে ক্লিক করি। বাস ক্লিক করার পরে কিন্তু এখানে আমার এই যে উপরে দেন ইউ হ্যাভ ক্রিয়েট একটা ডাটাবেস নেম, এই যে এখানে চলে আসছে। এখন আমার নামটা দিচ্ছে কিন্তু জসিম, কিন্তু আমাকে এখানে কপি করতে হবে এইচবি অনলাইন, এটা সহকারে কপি করতে হবে। তো এই যে এখানে ধরুন বাম পাশে কিন্তু দেওয়া থাকে এটা এইচবি অনলাইন, যেখানে এটা সহকারে আমার কপি করতে হবে। তাহলে আমি এই যে এখান থেকে এইটুকু সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। বাস এখন এখান থেকে আমি এই ডাটাবেস নামে এটা পেস্ট করে দিব। বাস তারপরে এখন আমরা আবার চলে আসি, পরে কি করতে হবে যে এখানে ডাটাবেস ইউজার আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে ইউজার ক্রিয়েট করার জন্য এখন এখান থেকে আমি কি করব, যে এখানে ধরুন আমি দিলাম হাসান, ইউজার নাম দিলাম হাসান। তারপরে এখান থেকে হাসান দেওয়ার পরে আমি এটা পাসওয়ার্ডটা দিব। তাহলে এখন আমার এখান থেকে যে এই ডাটাবেস ইউজার যে তার নাম দিলাম এখানে কি হাসান, এখন যে কি করতে হবে এখানে তার একটা পাসওয়ার্ড আমাকে দিতে হবে। তাহলে পাসওয়ার্ডটা অবশ্যই আমরা স্ট্রং পাসওয়ার্ড দিব। তাহলে পাসওয়ার্ড আমরা এখানে সরাসরি না পাসওয়ার্ড জেনারেটও করতে পারি। তাহলে এই যে পাসওয়ার্ড জেনারেট আমি এখানে গেলাম, যার পরে এখান থেকে এই যে পাসওয়ার্ড যেটা আছে এটা এখান থেকে আমি ধরুন যে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমার এই অপশনটা আমি টিক মার্ক দিয়ে আমি ইউজ পাসওয়ার্ডে ক্লিক করব। বাস পাসওয়ার্ডটা চলে আসলো ভেরি স্ট্রং পাসওয়ার্ড। বাস এখন এখান থেকে এই পাসওয়ার্ডটা ধরুন আমি কি করি, আমার এই যে এখানে এসে এই যে ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস এটা কিসের পাসওয়ার্ডটা, এটা ইউজারের পাসওয়ার্ডটা, ডাটাবেস ইউজার পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। তারপর আমরা এখানে এসে এটা এখানে দিলাম, দেওয়ার পর এগুলো আমরা ক্রিয়েট ইউজার, আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করে আমি এখানে ইউজার ক্রিয়েট করলাম। তাহলে এই যে ডাটাবেসের ইউজার ক্রিয়েট করলাম, আমার ইউজারের নামটাকে এই যে এইটুকু সহকারে আমাকে কপি করতে হবে। কপি করে আমি এই যে এখানে আমি এটা পেস্ট করে দিব। এটা হচ্ছে ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড। বাস এইটুকু হয়ে যাওয়ার পরে আমার এখানে এরকম আসলে এই যে অল প্রিভিলেজ এই অপশনটা আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। এটা টিক মার্ক দেওয়ার পরে আমি নিচ দিকে আসবো। বাস নিচ দিকে আসার পরে আমাকে এই যে এখান থেকে নেক্সট স্টেপ, আমি নেক্সট স্টেপে এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে কমপ্লিট দ্য টাস্ক, আমার টাস্ক কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল। বাস কমপ্লিট হয়ে গেল এখানে এই অপশনটুকু। বাস এখন ধরুন আমরা এখান থেকে যে কমপ্লিট হওয়ার পরে এই যে এখানে রিটার্ন টু ম্যানেজ ডাটাবেস, আমরা রিটার্ন টু ম্যানেজ ডাটাবেস এখানে যদি ক্লিক করি, বাস এখান থেকে কিন্তু এই যে আমরা কি করতে পারি, এই যে আবার নতুন ডাটাবেস তৈরি করতে পারি, মডিফাই করতে পারি। তারপর এই যে কারেন্ট ডাটাবেস যেগুলো আমার করা আছে দেখাচ্ছে এখানে, তার ডাটাবেস ইউজার আমরা যে এখান থেকে কি করতে পারি। তারপরে এখান থেকে এই যে অ্যাড ইউজার টু ডাটাবেস, তো এখানে যদি আপনার কি করা থাকে, এখানে যে একাধিক ডাটাবেস থাকে, তো এখানে কে কোন ডাটাবেস ম্যানেজ করবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখাতে পারবেন। এই যে এখান থেকে যখন এই যে হাসান যে ইউজার আছে, জসিম ইউজার আছে, দুইজন ইউজার তৈরি করা আছে আমার, এখন এখানে দুইটা ডাটাবেস আছে, এখন কোন ইউজার কোন ডাটাবেস ম্যানেজ করবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেখাতে পারেন, যে এই ইউজার এই ডাটাবেসটা মেনটেন করবে, দিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন। যদি আপনি এরকম চান এখান থেকে করতে পারেন, এই ম্যানেজ অপশন থেকে যায়। বাস এগুলো সেই বিষয়গুলো। তাহলে এখন এইবার দেখানোর পরে বাস এখন আমাদের এই ডাটাবেসের কাজ আমাদের এখান থেকে কমপ্লিট। এখন আমরা আমাদের ওয়েবসাইট আবার চলে আসি। বাস আসার পরে তো এখান থেকে এই বিষয়গুলো আমার এখানে নোটপ্যাডে এখানে কিন্তু আমি টাইপ করে রাখছি। বাস এখন আমরা এখান থেকে এগুলো কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে লেটস গুতে যাব। তো এই টেবিল প্রিফিক্সের বিষয়টা আমি একটু পরে আসতেছি। তাহলে আমি এখানে লেটস গুতে যাই, যার পর এখন ডাটাবেসের নামটা আমাকে এখানে দিতে হবে। তাই অলরেডি তো ডাটাবেসের নামটা এখানে আগে আমি কি করে রাখছি, এখানে কপি করে রাখছি। এটা আমি আবার এখান থেকে কপি করে আমি ডাটাবেসের নামটা এখানে পেস্ট করে দিলাম। ইউজার নেম, ইউজার নেম আমি কোনটা, এই যে ডাটাবেস ইউজার নেম, এই যে আমার এখান থেকে এটা কপি করে আমি এখান থেকে ইউজার নেমটা পেস্ট করে দিলাম। তারপর পাসওয়ার্ড সেম ভাবে এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করব, বাস পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিলাম। বাস এগুলো এবার দেওয়ার পরে তারপর ডাটাবেস হোস্ট, এটা কিন্তু লোকাল হোস্ট যেটা আছে এটাই থাকবে। তারপরে যে টেবিল প্রিফিক্সের বিষয়টা, তো টেবিল প্রিফিক্সের বিষয়টা কিন্তু ডিফল্ট এটা দেওয়া থাকে, তাইলে আমরা কিন্তু এইটা এখান থেকে রাখবো না। তাহলে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্ষেত্রে ক্লায়েন্টের সিকিউরিটি পারপাস বা আপনার নিজের কাজ হলো, সেক্ষেত্রে সিকিউরিটি পারপাস কিন্তু আপনি এই টেবিল প্রিফিক্সটা আপনি চেঞ্জ করে দিবেন। ডিফল্ট কিন্তু এটাই থাকে। তাহলে আমি এখানে চেঞ্জ করে এখানে ধরেন এটা কি দিলাম, যে ডাব্লিউপি এর জায়গায় আমি দিলাম কি এইচপি দিয়ে দিলাম। বাস এখন এই টেবিল প্রিফিক্সটা আমরা এখান থেকে সেম ভাবে আমরা এটা কপি করে এখানে টেবিল প্রিফিক্সটা দিয়ে দিব প্রিফিক্স। বাস এখন আপনি চাইলে একটু বড় দিতে পারেন, আমি যখন 2 কাটা দিলাম আপনি চাইলে একটু বড় দিতে পারেন, একটু বড় দিতে পারেন আপনার ইচ্ছা মতো। বাস এগুলো আমি করলাম। বাস করার পরে
এখন ধরেন এখান থেকে আমরা কি করব, এটা সাবমিট করব। তাহলে আমরা সাবমিটে ক্লিক করি। আচ্ছা, এখন আপনার ব্রাউজারে সেভ করবেন কিনা, তাহলে আমি সেভ করবো না, এটা নেভার দিয়ে দিলাম। বাস এখন তারপরে এইরকম অল রাইট ইজ পার্কে, তো আপনার এরকম আসলে মনে করবেন যে কাজগুলো হয়ে গেছে, বাস এটা দেখাইলে। এখন রান দা ইনস্টলেশন আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের আমাদের ডাটাবেজের অপশন চলে গেল। এখন আমাদের চলে আসছে এখান থেকে আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো, যে আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো দিতে হবে এখানে। তাহলে ওয়েবসাইটের আপনি এখানে টাইটেল কি থাকবে সেটা দেখাই দিবেন। তাহলে এখানে ধরেন আমার এই যে আমার আগে লোকাল সার্ভারের ক্ষেত্রে যে নামটা দিয়েছিলাম এটা এখানে কিন্তু রয়ে গেছে, তো এটা আমি এখানে দিয়ে দিলাম, মনে করেন মাই ফার্স্ট লাইভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বাস টাইটেলটা দিলাম সাইটের। তারপর এখন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিতে হবে। তাহলে এই ইনফরমেশনগুলো কিসে, আমার যে এই ওয়েবসাইটে কি আমার ড্যাশবোর্ডটাকে আমাকে কি করার জন্য, মেনটেন করার জন্য এই তথ্যগুলো দিতে হবে। তো ওয়েবসাইট টাইটেলের পর ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আমাদের ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ডে ঢোকার জন্য আমরা লগ ইন করতে পারি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে যেমন আগে লেখা রাখছিলাম এই যে আপনার ওয়ার্ডপ্রেস লগ ইন ইনফো, সেম ভাবে আমরা ধরেন এখান থেকে একটু কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। এখন ধরুন এখান থেকে আমরা এই ইউজার নেমটা চেঞ্জ করে দিব, তারপর এটা ধরুন চেঞ্জ করে দিব। এটা হচ্ছে ড্যাশবোর্ড লগ ইন ইনফো। তাহলে এখানে ইউজার নেমটা আমরা কি দিব, ইউজার নেমটা এখানে ধরুন যে কি দিলাম, আমরা ইউজার নেমটা দিলাম ধরুন এখানে মনির দিলাম। তারপরে পাসওয়ার্ড আপনি চাইলে এই স্ট্রং পাসওয়ার্ড রাখতে পারেন বা আপনি নিজের মধ্যে দিতে পারেন। তাহলে আমি পাসওয়ার্ডটা ধরুন এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। বাস আমি মিডিয়াম টাইপের পাসওয়ার্ডটা দিলাম। তো এখন আপনি চাইলে পাসওয়ার্ড আপনি জেনারেট করতে পারেন। তো পাসওয়ার্ড জেনারেট করার জন্য আপনি যদি গুগল থেকে সার্চ দেন যে পাসওয়ার্ড জেনারেটর ফ্রি দিলেন, তারপরে এখান থেকে আপনি যে এই যে আপনি এখানে গেলেন, তারপরে কিন্তু আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। এখান থেকে যে এই যে ভেরি স্ট্রং, এই যে ভেরি স্ট্রং পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে, আমি রিলোড দিলাম, চেঞ্জ হয়ে গেল। এখন এটাকে আপনি কপি করে এখান থেকে বাস আপনি এখান থেকে কপি করে ধরুন আপনি এখানে এসে আচ্ছা ইচ্ছা করলে মনে করেন আপনি ডিলিট করে দেয়, এই যে স্ট্রং পাসওয়ার্ড দিলে স্ট্রং পাসওয়ার্ড চলে আসছে। তাহলে আমি এটা দিব না, আমি ধরুন যেটা ছিল এটা রাখলাম। আচ্ছা এবার পাসওয়ার্ডের বিষয়গুলো আপনি জেনারেট করে বসাইতে পারেন স্ট্রং পাসওয়ার্ড। তবে স্ট্রং পাসওয়ার্ড বলতে কি, যে আপনার ধরেন যে কি থাকবে, আপনার স্মল লেটার, ক্যাপিটাল লেটার, পাশাপাশি নিউমারিক, এছাড়া আপনার স্পেশাল ক্যারেক্টার থাকবে, যেমন আপনার @ বা হ্যাশ বা আপনার $সাইন, এগুলো আপনি দিতে পারেন। দিয়ে আপনি মিনিমাম 8 ক্যারেক্টারের উপরে আপনার দিয়ে ধরেন যে স্ট্রং পাসওয়ার্ড দিবেন সিকিউরিটি পারপাস। তো আমি জাস্ট কাজ পারপাস ধরেন যে এখানে এরকম একটা পাসওয়ার্ড দিলাম মিডিয়াম টাইপের। দেওয়ার পরে এখানে ইমেল, তো এখানে আমার ইমেলটা দিব। তো এই ইমেলটার মাধ্যমে কি হবে, আমার কিন্তু এখান থেকে যে আমার ইমেলে যে নোটিফিকেশন যাবে এই ইমেলের মাধ্যমে। তাহলে আমি ইমেলটা এখানে দেখাই দিচ্ছি, আপনি ইমেলটা আপনি দিয়ে দিবেন। বাস তারপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, তো এই অপশনটা কিন্তু আমার এখানে যে ওয়েবসাইটটা ইন্ডেক্সের বিষয়, কিন্তু এখন তো ওয়েবসাইটটা আমি এখানে তৈরি করে নেই। তো আপনার যখন ওয়েবসাইটটা আপনার টোটালি কমপ্লিট হয়ে যাবে, সবকিছু ওকে থাকবে, তখন আপনি এই অপশনটা আপনি কি করবেন, এখান থেকে আপনি এরকম আপনি ব্ল্যাঙ্ক রাখবেন, এটা ব্ল্যাঙ্ক রাখবেন। কিন্তু এখন কিন্তু আমরা কি করবো, এখান থেকে আমরা টিক মার দেবো। কেন দিব, যেহেতু আমরা ওয়েবসাইট আমরা ইনস্টল করতেছি, কোনো কাজই করি নাই, সেই ক্ষেত্রে হয়তো আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্সিং না করে আমাদের সার্চ ইঞ্জিনে, তাহলে আমরা এই কারণে এখানে টিক মার দিয়ে দিব। যখন ওয়েবসাইটটা বলছে আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি টিক মার উঠাই দিবেন, যাতে এটা কি করতে পারে, এটা আপনার সার্চ ইঞ্জিন থেকে আপনার ইন্ডেক্সে হইতে পারে। কারণ আপনার ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেলে এই সার্চ ইঞ্জিনে আপনার এটাকে বিভিন্ন কিওয়ার্ড দেওয়া, বিভিন্ন ভিজিটররা আপনার ওয়েবসাইটটা কি করবে, দেখবে। তো সেই ক্ষেত্রে এই আপনার যে এই কাজগুলা করবে কি, আপনার যে এসইও যে এক্সপার্ট থাকবে সেই কাজগুলা করবে। তো একজন আপনি যদি ওয়েব ডেভেলপার থাকেন, আপনি তো করবেন না। আপনি যদি এসইও জানেন কিংবা যে এসইও তে এক্সপার্ট, সেক্ষেত্রে এটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করার জন্য বা সার্চ ইঞ্জিনে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে তাতে আপনার ওয়েবসাইটটা তারা খুঁজে পাবে। সেই ক্ষেত্রে সেই কাজগুলো ধরেন আপনার সেই এসইও এক্সপার্ট কাজগুলো করবে। তাহলে এখন থেকে আমরা বর্তমানে এখানে টিক মার্ক দিয়ে রাখবো, যেহেতু আমরা কাজ শুরু করছি। টিক মার্ক দেওয়ার পর লাস্টে এখান থেকে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস আমরা এখানে ক্লিক করবো। বাস আমার কিন্তু সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ইনস্টল হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমাকে এখান থেকে কি করতে হবে, এই যে লগ ইনের বিষয়, আমরা লগ ইন গেলাম। লগ ইনে যাওয়ার পর এখন আমার এখানে আমার ইউজার নেম বা ইমেল দিতে হবে। তাহলে আমি ইউজার নেমটা দিচ্ছি মনির, তারপরে পাসওয়ার্ডটা দিলাম এখানে জসিম। বাস পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আমি লগ ইনে ক্লিক করি। বাস আমি কিন্তু দেখেন আমার এখানে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি, এই যে ড্যাশবোর্ডটা এরকম দেখাচ্ছে। বাস এখন কিন্তু এখান থেকে আমার এই যে আমি এখানে যাই, এই যে ভিজিট সাইটে ক্লিক করে আমার সাইটটা আমি ভিজিট করতে পারি। যে মাই ফার্স্ট লাইভ ওয়ার্ডপ্রেস সাইট, এই যে গেলে আপনার ওয়েবসাইটটা এই দেখা, হোম পেজটা এরকম দেখাচ্ছে, মেইন পেজটা এরকম দেখাচ্ছে। এখন এরকম ভাবে কিন্তু দেখতে পারেন। তারপরে ধরুন আমরা এই যে এখানে যদি আসার পরে যে লগ আউট, আমরা লগ আউটে ক্লিক করে আমরা ওয়েবসাইটটা কিন্তু লগ আউট করে দিলাম। বাস লগ আউট করার পরে
এখন ধরেন যে কিন্তু আবার আমরা লগ ইন করতে পারি। কিন্তু এখন যদি মনে করেন আমরা এখান থেকে এই যে অপশনটুকু যেটা আছে এটা ধরুন আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, শুধু আমার এখানে কি রাখলাম, আপনি ইউরোটা রাখলাম, রাখার পর এন্টার প্রেস করি। এখন কিন্তু আবার আমাদের ওয়েবসাইট আমরা এসে পড়লাম। আসার পরে এখন যদি আপনি কি করছেন আবার ড্যাশবোর্ডে লগ ইন করতে চান, তাহলে কিন্তু আমরা ড্যাশবোর্ডে লগ ইনের বিষয়টা আপনার বিভিন্ন হয়তো করতে পারি। যেমন এখান থেকে যে আপনি যদি অ্যাডমিন লেখা দেন, আমরা কিন্তু লগ ইন অপশন আসছে। অ্যাডমিন ছাড়াও যদি এখান থেকে আমরা কি লিখি, ধর আমরা ডাব্লিউপি ড্যাশ দিয়ে অ্যাডমিন লিখি, সেম অপশন আসছে। এছাড়াও যদি আমরা এখান থেকে কি লিখি ডাব্লিউপি ডট লগ ইন ডট পিএইচপি, আমরা এটা লিখে কিন্তু লগ ইন করতে পারি। তাহলে আপনি তিনভাবে করতে পারেন, একভাবে করলেই হবে বাস এটা। তাছাড়া ধরুন এখন যদি বিষয়টা এমন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন, দেখা গেছে আপনি এই তিনটার একটা দিয়ে আপনি কি করতে পারছেন না, ক্লায়েন্টের আপনার ড্যাশবোর্ডে লগ ইন করতে পারতেছেন না। কিন্তু এটা কিন্তু আবার চেঞ্জও করা যায়, এগুলো আপনার চেঞ্জ করা যায়। তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাছে আপনি কি করে মেসেজ পাঠাবেন, যে ক্লায়েন্টকে বলবেন যে আপনার এইটার কি করার জন্য ড্যাশবোর্ড লগ ইন করার আপনার ইউআরএল দেওয়ার জন্য। ক্লায়েন্ট দিলে তারপর আপনি সেইটা দিয়ে আপনি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা, এইভাবে মূলত এখানে কাজ করে। তো এটা আমরা জানলাম। তো এখানে ধরুন আমরা আরেকটা বিষয় আপনাদের জানাচ্ছি, কোন বিষয়টা, এখান থেকে আমরা এখানে ধরুন আসলাম, আসার পর আমরা এখান থেকে ধরুন এই যে সি প্যানেল আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন যদি মনে হয় আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে আমরা এই ফাইল ম্যানেজারের পরে এই যে এখন ডাটাবেজের আমরা যদি এই যে পিএসপি মাই অ্যাডমিন আমরা এখানে ধরুন ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এখন ধরুন আমার কিন্তু এই যে ডাটাবেজের অপশন বা চলে আসছে। তাহলে আমি যে ডাটাবেসটা তৈরি করছিলাম কি এই যে এখানে এইচপি অনলাইন জোসিম, এখন যদি এখানে আমি ক্লিক করি, করার পরে কিন্তু এখানে যে আমার এই যে টেবিলগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সবগুলো কিন্তু আমার এই ধরুন এইচপি, তাহলে আমার টেবিল প্রিফিক্সটা কি তোর আছে এই যে এইচপি, এই যে এইচপি আন্ডারস্কোর, তাহলে এখানে কিন্তু এইচপি আন্ডারস্কোর দিয়ে আমার টেবিলগুলো করা আছে। তো এখন যদি মনে করেন আপনি কি করতে চান, যে এই একটা ডাটাবেজের মাধ্যমে আপনি যদি আরেকটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি আপনার এই যে টেবিল প্রিফিক্স যে এইচপি দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। মানে টেবিল প্রিফিক্সের বিষয়টা আপনি এইচপির জায়গায় আপনি অন্য কিছু দিয়ে দিবেন। কারণ আপনি যদি একই ডাটাবেসের মাধ্যমে একাধিক ওয়েবসাইট আপনি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এই টেবিল প্রিফিক্সটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এই যে এগুলো চেঞ্জ করে এইচপির জায়গায় অন্য কিছু বা আরেকটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সেই ক্ষেত্রে আবারও টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করতে হবে। তো এইটা হচ্ছে ওই টেবিল প্রিফিক্সের বিষয়টা, যেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছিল কাজ করার ক্ষেত্রে সেই বিষয়টা। বাস এটা আপনাদের এখানে বলে দিলাম যে এটার জিনিসটা কি। বাস এখন আর যদি মনে করেন আপনার কি করেন ভিন্ন ভিন্ন ডাটাবেস তৈরি করেন ভিন্ন ভিন্ন আপনার ওয়েবসাইটের জন্য, তাইলে প্রবলেম নেই। বাস তাইলে আপনি ধরেন যে আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন। বাস এটা সেই বিষয়টা। বাস তাইলে এটা আমরা জানলাম যে এখান থেকে কি কাজ করে। বাস এখন ধরেন আমরা এখান থেকে তাইলে আমাদের এখান থেকে বিষয়গুলো জানলাম। এখানে ধরেন আমাদের আরেকটা বিষয় যেটা আছে, যেমন আমাদের এই যে ওয়েবসাইট অনেক সময় ধরেন যে কি, যেমন আমি দেখাচ্ছি, ধরেন আমাদের এই যে ওয়েবসাইট যেগুলোতে অনেক সময় কিন্তু আপনার থাকে না, এখানে ধরেন আপনার সিকিউর থাকে না। যখন ওয়েবসাইট ঢুকতে গেলে আমাদের এখানে সিকিউর থাকে না, ধরেন যে দেখায় যে কি নট সিকিউর। তো এটা কেন দেখায়, যে আমাদের এটা কি এসএসএল সার্টিফিকেটটা আমাদের এখানে অটো করা নাই, মানে এসএস সার্টিফিকেটটা ইউজ করা নাই। তো সেই ক্ষেত্রে এইটা কিভাবে করবেন এসএস সার্টিফিকেটের বিষয়টা, তো সেটা করার জন্য আপনার কোথায় চলে আসবেন, আপনারা চলে আসবেন এই যে দিকে আপনারা সি প্যানেলে আসার পরে এখানে দেখবেন সিকিউরিটি অপশন দেওয়া আছে। এই সিকিউরিটি অপশনে যে এই যে SSL/TLS স্ট্যাটাস এখানে যাবেন। বাস এখানে আসার পরে এই যে অপশনগুলো কিন্তু আমার এখানে অলরেডি অটো করা আছে সবগুলা। তা আপনার এখান থেকে যদি করা না থাকে আপনার এখান থেকে এই যে টিক মার্ক দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই যে রান অটো SSL আপনি এখানে ক্লিক করবেন, বাস ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা এখান থেকে সিকিউর হয়ে যাবে, তখন আর নট সিকিউর দেখাবে না। আপনার মানে কি আপনার এখানে HTTPS যে প্রটোকল সেটা ইউজ করা হয়ে যাবে, কিন্তু নট সিকিউর তাহলে কি HTTP এই প্রটোকলটা থাকে। কিন্তু যখন আমরা এখান থেকে কি করবো, এটাকে এখান থেকে আমরা সিকিউর করে দিব, এখান থেকে অটো SSL করে দিব, তখন এখান থেকে আমাদের যে HTTPS এই প্রটোকলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা সিকিউর হয়ে যাবে। এইটা সেই বিষয়টা। বাস এখান থেকে কিন্তু এইভাবে আপনার বিষয়গুলো মূলত এখানে কাজ করে। বাস তাইলে এখন আমরা এখান থেকে যে আমরা কি দেখলাম টোটাল আমাদের আজকের এই ভিডিওতে, যে কিভাবে আমরা এই লাইভ সার্ভারের উপরে কি করতে পারি, ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল বা সেটআপ করতে পারি যে সি প্যানেল ইউজ করার মাধ্যমে, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 4 হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লাইভ সার্ভার ইউজিং সি প্যানেল, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।